This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে আনসারুল্লাহ জঙ্গি, তাদেরকে জেরায় বিস্ফোরক তথ্য। কি তথ্য আপনাদেরকে জানাই? অসমে নদী চরে উদ্ধার অস্ত্র, আইইডি তৈরির সামগ্রী বাংলায় এনে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল এবিটি জঙ্গিদের। এই মুহূর্তের বড় খবর টিভি9 বাংলায় আপনাদেরকে জানিয়ে রাখি। আনসারুল্লাহ জঙ্গিদের জেরায় তথ্য আসছে বিস্ফোরক। অসমে নদী চরে যে উদ্ধার অস্ত্র, আইইডি তৈরির সামগ্রী বাংলায় এনে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল এবিটি জঙ্গিদের। বাংলায় সংগঠন মজবুত হলেই অস্ত্র আনার কথা বলা হয়েছিল। এই ধরনের তথ্য সামনে আসছে। এই মুহূর্তের বড় খবর, বড় আপডেট আপনাকে জানিয়ে রাখি। জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য সামনে আসছে। অসমে নদী চরে উদ্ধার অস্ত্র, আইইডি তৈরির সামগ্রী বাংলায় এনে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল এবিটি জঙ্গিদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, বাংলায় সংগঠন মজবুত হলে এই অস্ত্র আনার কথা বলা হয়েছিল, আর ঠিক কি কি নির্দেশিকা ছিল, কিভাবে জঙ্গি জাল ছড়ানোর কথা বলা হচ্ছিল? দেখো, জেএমবির পরে আমাদের দেশে যদি কোনো বড়সড় জঙ্গি সংগঠনের মডিউল পাওয়া গিয়ে থাকে তাহলে সেই এই আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। এই সংগঠনের তুমি জানো যে সম্প্রতি বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়েছে, যার মধ্যে রাজ্য থেকে মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে, বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে। তাদেরকে জেরা করে জানা যাচ্ছে যে অসমে নদীচর থেকে যে আগ্নেয়াস্ত্র এবং আইইডি তৈরি সরঞ্জাম পাওয়া গিয়েছিল সেটা মূলত প্রশিক্ষণের জন্য নিয়ে আসা হয়েছিল, এবং এই রাজ্যে এই সংগঠন মজবুত হলে, অর্থাৎ এবিটি সংগঠন মজবুত হলে এই অস্ত্র এবং এই আইইডি তৈরির সরঞ্জাম তা দিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হতো। জেরায় এই দুই জঙ্গি সেই কথা স্বীকার করেছে। এবং কখন দেওয়া হতো? যখন এ রাজ্যে তাদের সংগঠন মজবুত হতো। এবং এর আগে তুমি জানবে যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জেএমবি যখন প্রথম এ রাজ্যে ধরা পড়ে বা রাজ্যের গোয়েন্দাদের র্যাডারে আসে, সেই সময় শিমুলিয়ায় একটি মাদ্রাসার হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা, যেখানে বসে এই ধরনের কর্মকাণ্ড চলতো। এই এবিটি সংগঠনের ক্ষেত্রেও একই ধাঁচ খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। আমি তোমাকে বলতে চাইবো যে এবিটি সংগঠনের যিনি মাথা, সেও তো কিছু মাস আগে মুর্শিদাবাদে এসেছিল, থেকেছিল, লিংকড পুরো বিষয়টা। একেবারে সেটাই তোমায় বলছি যে অসম থেকে যখন তারা এখানে আসে, অর্থাৎ নূর ইসলাম যে আপাতত এই অসম মডিউলের যে মাথা, সেই নূর ইসলাম মুর্শিদাবাদে এসে নির্দেশ দিয়েছিল যে এখানে এই শিমুলিয়ার মতো একটি মাদ্রাসা তৈরি করতে হবে, যেখানে এই ধরনের জিহাদি প্রশিক্ষণ দেওয়ার তাদের পরিকল্পনা রয়েছে। তাদের নির্দেশ ছিল যে সেই রকম একটি তৈরি করতে হবে এবং সেখান থেকে এই কর্মকাণ্ড ছড়াতে হবে মুর্শিদাবাদকে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট গোয়েন্দাদের কাছে যে মুর্শিদাবাদকেই তারা হেডকোয়ার্টার তৈরি করে এই রাজ্য সংগঠন বিস্তারের ভার দিতে চেয়েছিল। আপাতত বেঙ্গল এসটিএফের হাতে যে দুজন গ্রেফতার হয়েছে এবিটি সংগঠনের, তাদের হাতেই এই ভার দিয়েছিল, নির্দেশ দিয়েছিল যে স্পষ্ট করে এ রাজ্য থেকে বাংলাদেশে অস্ত্র পাঠাতে হবে। সংগঠন মজবুত হয়ে গেলে, প্রশিক্ষণ হয়ে গেলে বাংলাদেশে এই সংগঠনকে আরও মজবুত করতে হবে। বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এবিটি সংগঠন আরও শক্তভাবে মাথাচাড়া দিতে যায়, এবং সেই শক্তভাবে মাথাচাড়া দিতে গেলে তাদের প্রয়োজন অস্ত্র। আর সেই অস্ত্র কোথা থেকে আসবে? এ রাজ্যে মুর্শিদাবাদ সীমান্ত হয়ে কিংবা অসম থেকে তারা অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছিল। সেরকমই তাদের মধ্যে কথাবার্তা হয়েছিল। এবং এই নূর ইসলাম শুধুমাত্র মুর্শিদাবাদে সে আসেনি, এখান থেকে অর্থাৎ মুর্শিদাবাদে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারাও একাধিকবার অসমে গিয়েছিল প্রশিক্ষণ নিতে। একাধিকবার তাদের মধ্যে এই সংগঠন নিয়ে কথাবার্তা হয়েছে, এবং সেই সব কথাবার্তার মধ্যেই কিন্তু এই বিষয়গুলিকে বারবার সামনে এসে আসা হয়েছে। যে কারণে তুমি দেখবে যে অসম থেকে যে অস্ত্র এবং আইডি তৈরি সরঞ্জাম পাওয়া গিয়েছিল সেগুলি পুরনো ছিল। তার কারণ তো গোয়েন্দারা তাদেরকে জেরায় জানতে চায় যে কেন পুরনো অস্ত্র কেনা হয়েছিল। তাদের বক্তব্য যে যেহেতু প্রশিক্ষণের কার্যে ব্যবহার করার কথা ছিল, সেই কারণে পুরনো অস্ত্র কেনা হয়েছিল। নতুন অস্ত্র কিনে তারা অর্থ নষ্ট করতে চায়নি। পুরনো অস্ত্র সস্তায় কম দামে বিভিন্ন জায়গা থেকে তারা জোগাড় করেছিল এবং নদীর চরে পুঁতে রেখেছিল যে সেখানে প্রশিক্ষণ হবে কিংবা সেখান থেকে গোটা বিষয়টা সবার নজর এড়িয়ে, মানে কিভাবে এটা করলো তারা, বিএসএফ, পুলিশ প্রশাসন, কারোর কোনো নজরে এলো না? এতগুলো ঘটনা, এতগুলো ধাঁচ, এতগুলো পরিকল্পনা ছিল তাদের। একেবারে দেখো, এটা নিয়ে তো একটা বড়সড় প্রশ্ন উঠছেই যে সেখানে পুলিশ প্রশাসন বা বাকি যারা রয়েছে নজরদারির দায়িত্বে তাদের ভূমিকা কী ছিল। কিন্তু এই সংগঠনগুলি এমনভাবে কাজ করে, তুমি জেএমবি বলো, এবিটি বলো, এমনভাবে গোপনে রেখে তাদের প্রশিক্ষণেই এটা দেওয়া হয় যে তারা কিভাবে নিজেদের পরিচয় গোপনে রাখবে, কিভাবে তাদের কর্মকাণ্ড কিভাবে গোপনে রাখবে, কিভাবে তাদের গতিবিধি গোপনে রাখবে। তাদের প্রশিক্ষণে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, এই মুহূর্তে একটা
মানে জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য সামনে আসছে যে অসমের নদীচরে যে উদ্ধার অস্ত্র আইইডি তৈরির সামগ্রী বাংলায় এনে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল এবিটি জঙ্গিদের। বাংলায় সংগঠন মজবুত হলেই অস্ত্র আনার কথা বলা হয়েছিল এবং প্রশিক্ষণের জন্যই কেনা হয়েছিল পুরনো অস্ত্র। এখন কথা হচ্ছে যে সবার নজর এড়িয়ে নজর বলে এরকম একটা চক্রান্ত করা হচ্ছিল, এরকম মানে এত প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাদেরকে, কারোর কিছু নজরেই আসেনি। দেখুন, আমরা এজেন্সির লোকেরা আমরা একটা কথা সবসময় বলি যে আমাদের এজেন্সিকে বা নিরাপত্তা সংগঠনগুলোকে, ফোর্সেসকে আমাদের রোজ সফল হতে হয়, সন্ত্রাসবাদীদের একদিন সফল হতে হয়। তো আমাদের এই রোজ সফল হওয়ার মধ্যে হতেই পারে 5 দিন 10 দিন 15 দিন সেটা মিস হয়ে যেতেই পারে, কিন্তু তারপরেও যদি আমাদের সাফল্য না আসে সেটা ভয়ঙ্কর চিন্তায়। আসাম বলুন বা পশ্চিমবঙ্গ বলুন বা ত্রিপুরা বলুন, যে কোনো জায়গায় কিন্তু অনেক এরকম এলাকা থাকে যেখানে 100% মনিটরিং সম্ভব হয় না, কিন্তু মনিটরিং সিস্টেমটা যদি ভালোভাবে চলে তাহলে ঠিক ধরা পড়ে। এটা ধরা পড়েছে, এটা আসাম পুলিশের বিরাট কৃতিত্ব, একটা বড় বিপদ কেটে গেছে, কিন্তু তার মানে এই নয় বিপদের শেষ, বিপদের শুরু। আমাদের পশ্চিমবঙ্গে এরকম বহু জায়গা আছে যেটা এখনো পশ্চিমবঙ্গ পুলিশের অপদার্থতায় বা ডিঅ্যাক্টিভ হয়ে থাকার জন্য তারা ধরতে পারছে না। যেদিন ধরতে যাবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। আসাম পুলিশকেও এই সাফল্যের জন্য গর্বিত হয়ে বসে থাকার কোনো কারণ নেই। যেটা আমি বললাম, আমাদের প্রত্যেক দিন সফল হতে হয়। এটা ভয়ঙ্কর, যেটা বারবার বলেছি, স্লিপার সেল মোটামুটি তৈরি, তার জন্যই দেখতে পাচ্ছেন এখন অনেক এক্সপোজ হচ্ছে। এরা তখনই নিজেদের এক্সপোজ করে যখন জমি তৈরি হয়ে যায়, আর পুরোপুরি জমি তৈরি হয়ে গেলে কিন্তু এবার ওরা আক্রমণে নামবে। বাংলাতে, আসামে আক্রমণ খুব তীব্র হয়ে নেমে আসবে যদি এখনো সিকিউরিটি ফোর্সেস, এজেন্সি, কেন্দ্র রাজ্য সমন্বয় করে কাজ না করে। বিপদ আসছে সামনে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে এবং কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। সুজয়, দীপাঞ্জন বাবু যে তথ্য দিলেন এবং তিনিও যা আশঙ্কা করছেন যে এখন এটা সাফল্য ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে বিপদ একেবারে শেষ হয়ে গেছে, বিপদের কিন্তু শুরু বলা যেতে পারে। অর্থাৎ আরও এই ধরনের যে কেন্দ্র রাজ্য সমন্বয়ে একটা এমন বিষয় গড়ে তুলতে হবে যাতে এই স্লিপার সেল যারা রয়েছে বা তাদের অ্যাক্টিভিটি যা রয়েছে সেগুলোকে সিজ করা যায় দ্রুত। কিন্তু এখন অবধি যে তথ্যগুলো সামনে আসে সেগুলো তো যথেষ্ট উদ্বেগের। একেবারে দেখো, যেমনটা দীপাঞ্জন বাবু বলছিলেন যে তারা এই জঙ্গিরা কিন্তু তাদের সফলতার পথে তারা হাঁটতে শুরু করে দিয়েছিল এবং তার প্রমাণ হচ্ছে তারা অস্ত্র জোগাড় করেছে, অস্ত্র লুকিয়ে রেখেছে, নদীর চরে পুঁতে রেখেছে। অসম থেকে তারা বাংলায় এসছে, বাংলা থেকে কেরল গিয়েছে। 3টে রাজ্যের একটা ত্রিভুজ দেখা যাচ্ছে যে তারা 3টে রাজ্যের যোগ, 3টে রাজ্যে তাদের গতিবিধি স্পষ্ট হয়েছে। ফলে তাদের পরিকল্পনা যে বড়সড় কিছু ছিল সেটা এক প্রকার স্পষ্ট। সেটা আজ না হলেও আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে তারা সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারত। তার কারণ অসমে তাদের ডালপালা ইতিমধ্যেই সেই ডালপালা একদম শিকড় সমেত তারা গজিয়ে ফেলেছে। এ রাজ্যে তারা কাজটা শুরু করেছিল, মুর্শিদাবাদে কাজটা শুরু করেছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল দুজনকে, কিভাবে সংগঠনেভাবে সেই কাজটা করা হয়েছিল। অস্ত্র কেনা থেকে শুরু করে অর্থ জোগাড় করা, সংগঠন বিস্তার, প্রশিক্ষণ কার্য এবং বাংলাদেশে অস্ত্র পাঠানো, এই সমস্ত কার্যকলাপও তারা এগিয়ে ফেলেছিল। ফলে তারা সাফল্যের পথে আস্তে আস্তে পা ফেলছিল। দীপাঞ্জন বাবু একেবারেই সঠিক কথা বলছেন। আমরা এই বিষয়টার দিকে অবশ্যই নজর রাখবো এবং আশা করি সামনে আরো এরকম তথ্য সামনে আসতে থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে সুজয়। দেখুন, খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল এসটিএফ। খবর সূত্রে খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে আনসারুল্লাহ যোগ। জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা করতে চায় এসটিএফ। খাগড়াগড় বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ধৃত মিনারুল শেখ ও আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। 2017-18 সালে জেলেই তারিকুলের সঙ্গে পরিচয় আব্বাসের। খবর সূত্রে জেল থেকে মিনারুল আব্বাসকে কি নির্দেশ দিত তারিকুল? জঙ্গি সংগঠন এবিটির জাল ছড়াতে কি ছক কষছে জেলবন্দি জঙ্গিরা? জেলে গিয়ে বাংলাদেশি জঙ্গিদের জেরা করতে চায় এসটিএফ।